লেখিকা রিমা বিশ্বাসের কুহু। বাস থেকে নামার পরই মাথাটা গরম। অবশ্য বাস থেকে নামা বললে ভুল হবে, বাড়ি থেকে বেরোতেই মাথাটা ঝা ঝা করে উঠেছিল। এবছর বিতস্তা 28-এ পড়ল। ওর বয়স যখন 16 তখন থেকে মোড়ের মাথার শ্যাকরার দোকানের কারিগরটা ওর দিকে বিশ্রীভাবে তাকিয়ে থাকতো। তখন হয়তো বিতস্তা বাস ধরেই স্কুলে যাবে বা টিউশন। লোকটা ওর কারখানার গুমটি ছেড়ে বাইরে বেরিয়ে আসতো বিতস্তাকে রাস্তা দিয়ে যেতে দেখলেই। রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকতো, ওর গায়ে থাকতো একটা ছেঁড়া গেঞ্জি আর লুঙ্গি, ঠোঁটে গুজে রাখতো বিড়ি। কখনো রাস্তা পেরিয়ে বাসস্ট্যান্ডে অহেতুক দাঁড়িয়ে থাকতো বিতস্তার পাশে। বিতস্তা বুঝতে পারতো না লোকটা ওকে দেখে নিজের কাজ ছেড়ে বেরিয়ে আসছে না অন্য কাজে, কিন্তু রোজ দিন তো একই হতে পারে না। সন্দেহ পাকাপাকি হলো যেদিন ওর মুখের দিকে তাকাতে লোকটা ঠোঁট ছুচালো করে চুমুর ভঙ্গি করলো। শুধু তাই নয়, এরপর ওর গুমটি ঘরের পাশ দিয়ে গেলেই লোকটা তড়াক করে নিজের আসন ছেড়ে বাইরে এসে শব্দ করে একটা চুমু ছোড়ার আওয়াজ করত। অল্প বয়সী উত্তেজনা রগে রগে ছড়িয়ে যায় মুহূর্তে। ইচ্ছে হতো পায়ের থেকে জুতো খুলে লোকটার মুখে ঘষে দেয়, কিন্তু পারেনি। লোকটার বয়স তখন কম করে 40 হবে। এখন বিতস্তা 28, লোকটার 64। যদিও প্রবৃত্তি থেকে সে এক চুলও নড়েনি, তাই আজও এগুলো সহ্য করতে হয়। ইদানিং একটা প্রাইভেট স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচারের পোস্টে জয়েন করেছে। স্কুলে আসার পথেই বাসস্ট্যান্ডে চোখাচোখি হয়েছিল লোকটার সঙ্গে। লোকটা ওর কালো কালো দাঁতে হাসছিল। 12 বছর পরও বিতস্তা দেখল প্রতি রগে ছুটে যাওয়া উত্তেজনার গতিপ্রবাহ বিন্দু মাত্র কমেনি। এখনও ইচ্ছে হচ্ছিল পায়ের থেকে পয়েন্টেড হিলের স্যান্ডেলটা খুলে লোকটার ছুচালো হয়ে থাকা ঠোঁটের ওপর মারে। পারেনি। বাস আসায় বাসে উঠতে হয়েছে, আর ভিড় বাসে নিজেকে অ্যাডজাস্ট করার ফাঁকে সহ্য করতে হয়েছে অজস্র স্যাঁতসেঁতে হাত, যা ইতস্তত ওকে স্পর্শ করে গেছে। একটা সময় শরীরের ভাব প্রশমনে যখন একটু ফাঁকা জায়গা পেয়েছে, তখন অনুভব করেছে ওর নিতম্বে অশ্লীল স্পর্শ। লোকটা নিজের কামুকতা উপভোগ করার জন্য ওকে বস্তু হিসেবে ব্যবহার করছে। ঘাড় ঘুরিয়ে চোখ পাকিয়ে তাকালে লোকটার কোনো হেরফের হলো না। ওর ভাব এমন যে সে কিছু বুঝতে পারছে না। গলার স্বর মোটা করে বিতস্তা বলল, সরে দাঁড়ান। লোকটা বলল, ক্যাব বুক করে যাতায়াত করুন, এই ভিড়ে কোথায় সরে দাঁড়াবো? এক গাড়ি লোক, কিন্তু কেউ কিছু বলল না। সবাই যেন ভিড়ে চাপাচাপি করে দাঁড়াবার পক্ষে, অশ্লীলতার পক্ষে। উনি যখন বলছেন সরে দাঁড়াতে, তবে সরে দাঁড়ান, যে এমন কিছু অসম্ভব নয়। কেউ তো এমনি এমনি সরে দাঁড়াতে বলবে না। না, কেউ বলল না। অবশ্য এরা ফেসবুক বা ইনস্টাগ্রামে বিদ্রোহী হয়। এদের লড়াই নিজেদের পোর্ট্রে করার জন্য বেশি, সমাজের জন্য নয়। সেই থেকে মাথাটা গরম ছিল। টিচার্স রুমে কিছুক্ষণ মাথা ধরে বসেই ছিল। নতুন জয়েন করেছে, কিন্তু সিনিয়র টিচাররা বেশ সহযোগিতা করেন, যা সচরাচর দেখা যায় না। কিন্তু বিতস্তা দেখছে এদিকে বোধহয় বিধাতা পুরুষ করুণাই করেছেন। জিওগ্রাফির করবিদি জিজ্ঞেস করলেন, কি রে, এমন মাথায় হাত দিয়ে বসে যে, শরীর খারাপ? বিতস্তা ছোট্ট হাসল, বলল, সমাজ খারাপ দেখে শরীর মন দুই বিষাদগ্রস্ত। সামনের চেয়ার টেনে বসে পড়েন করবিদি। প্রশ্ন রাখেন, সমাজের কোন খারাপ দিকটার কথা আপনার বর্তমান মস্তিষ্কের অংশ? পুরুষ মানুষের ইতরতা। ঠিক সে সময় টিচার্স রুমে ঢুকতে ঢুকতে লোপামুদ্রাদি বললেন, সে কি রে, তুই পুরুষ মানুষ খুঁজে পেয়েছিস? ওরা দুজনে ফিরে তাকায় লোপাদির দিকে। বয়স 55, অবিবাহিতা, চেহারা বেশ মোটার দিকে, চুল সাদা, কলপ করেন না, গায়ের রং বেশ কালো। কথা বলার ধরন আর বক্তব্য দুই এত আকর্ষক যে যে কেউই শুনতে বাধ্য হয়। উনি বললেন, আমি তো কবের থেকে পুরুষ খুঁজছি। এখন বুঝেছি ও এক বিলুপ্তির পথের প্রাণী, দেখা মেলা ভার। কিন্তু সে জাতি কিন্তু বেশ গর্বের আর গৌরবের। তাদের ইতর কি বলা চলে? তাহলে সমাজের 90% অপকর্ম, বিশেষ করে মেয়েদের নিরাপত্তাজনিত যত সমস্যা যারা ঘটাচ্ছে, তারা পুরুষ নয়? বিতস্তা প্রশ্ন করে। লোপাদি ঘাড় ঝাঁকিয়ে বলেন, অবশ্যই নয়। ওরা পুরুষ নয়, বিবর্তনের বিকৃত রূপ বলতে পারিস। এদের মানে জেন্ডারটার একটা নাম দাও তাহলে লোপাদি। করবিদি নাম রেজিস্টারের খাতাটা ওর পার্সোনাল কভার থেকে বের করে বেরিয়ে যায় প্রস্তাবখানা রেখে। লোপামুদ্রা ভুরু নাচিয়ে তাকান বিতস্তার দিকে, বলেন, বিয়ে করে ফেল, দেখবি এই উটকো ঝামেলা থেকে রেহাই পাবি। তাহলে আপনি বিয়ে করলেন না কেন? লোপামুদ্রা হাসছেন, হেসে বললেন, পুরুষ খুঁজে পেলুম না যে। বিতস্তা ওর কাবার্ড খুলে বইপত্র নিয়ে ক্লাসের দিকে রওনা দেয়। ক্লাস 8-এ লাইফ সায়েন্স পড়ায় বিতস্তা। বোর্ডে ছবি এঁকে একটোপ্লাজম আর এন্ডোপ্লাজমের তফাৎ বোঝাচ্ছিল। সে সময় লম্বায় চওড়ায় এক দীর্ঘকায় যুবক দরজায় মুখে দাঁড়িয়ে বলল, এক্সকিউজ মি ম্যাডাম।
তারপর ক্লাসে ঢুকে ছাত্রছাত্রীদের দিকে ফিরে বলল, কাল আমার পরপর 2টো ক্লাস থাকবে। সোনালী ম্যাডাম কাল আসবেন না, তাই ম্যাথসের ক্লাস আর পরীক্ষা একদিনেই নেব। নিজের বক্তব্য রেখে শটান ক্লাস থেকে বেরিয়ে গেল সে। সৌজন্য বোধ নেই, না অ্যানাউন্সমেন্টের পারমিশন, না ক্লাস ছেড়ে যাওয়ার আগে ধন্যবাদ জ্ঞাপন। খুব রাগ হচ্ছিল বিতস্তার। এরা নিজেদের কি ভাবে? মহিলা শিক্ষক, তাই সম্মান দেওয়ার দরকার নেই? এখানে একজন স্যার থাকলে আর সে যদি পদে মর্যাদায় সিনিয়র হতো, তখন তো ওই দৌড় গোড়ায় দাঁড়িয়ে হাত কচলাতিস বাবা। এই ভেবে নিজের ভিতরের বন্য রাগটাকে পোষ মানাতে চাইল। টিফিনের সময় যখন সব টিচাররা খাবার নিয়ে বসেছেন, কেউ ফোনে বরের সঙ্গে কথা বলছে, কেউ সহশিক্ষিকার থেকে টিফিন ভাগ করছে, তখন করবিদি এসে বসলো ওর পাশে। বিতস্তার আজকের দিনটা এতটা খারাপ যাচ্ছিল যে খেতে পর্যন্ত ইচ্ছে করছিল না। করবিদি বলল, টিফিন আনিসনি? এনেছে বিতস্তা, মা যত্ন করে বানিয়ে দিয়েছে সোয়া ফ্রাইড রাইস আর চিলি পনির, কিন্তু খিদে নেই। করবিদি বলল, বাড়ি থেকে বিয়ের কথা বলছে? বিতস্তা এই কথাটা সবসময় এড়িয়ে যেতে চায়। সমাজে বিয়ে একটা গুরুত্বপূর্ণ অংশ, না করলেই হাজারো প্রশ্ন আর তির্যক মন্তব্য। বাঁকা আঙুলের সম্মুখীন হওয়া তাই এড়িয়ে যায়, কারণ বিতস্তা বিয়ে করতে চায় না। বাড়ির মেয়েদের বিয়ের পর ও কি সুখে থাকতে দেখেছে? নিজের দিদি তার বরের কাছে সবসময় ভৃত্যের মতো থাকে, ভয় ওর গলা দিয়ে স্পষ্ট আওয়াজ পর্যন্ত বের হয় না। জামাইবাবু ওকে শুধু নির্দেশ দেয়, বাড়িতে এলেই তার শুরু হয় হুকুম। লাইন দিয়ে শুধু ফোন করার হুকুম। মানুষটা তার নিজের বাড়িতে কটা দিন কাটাতে এসেছে, কিন্তু সে সময়টুকু তার নিজের নয়, তাই তাকে তার ননদ শাশুড়ি শ্বশুর দেওর এদের সবার খোঁজ নিয়ে যেতে হবে। বিতস্তা দেখেছে কিভাবে জামাইবাবু দিদিকে বাবার সামনে অপদস্থ করেছে। ওর লেখাপড়া, আত্মবিশ্বাস, ওর বুদ্ধির অভাবের চুলচেরা বিশ্লেষণ করে বোঝাতে চেয়েছে দুই মেয়ের জন্মদাতা ভদ্রলোকটা কতটা অপদার্থ। বিতস্তার ইচ্ছে হয়েছে লোকটাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, কিন্তু পারেনি। মাসির মেয়ের বিয়ে হয়েছে 2 দিন আগে। প্রথমে মনে হচ্ছিল মাসতুতো বোন বুঝি খুব ভাগ্যবান, কিন্তু বিয়ের 8 মাসের মাথায় জানা গেল ছেলেটার চরিত্র খারাপ। মাঝে কলেজের বন্ধু আত্রেয়ীর সঙ্গে যোগাযোগ হলো, ফোনে কথা হতো খুব। আত্রেয়ী 40 মিনিট কথা বললে 30 মিনিট ওর বরের প্রশংসা করত। ছেলেটা নাকি খুব লয়াল, খুব শান্ত, খুব সৌম্য। শুনে খুব ভালো লেগেছিল বিতস্তার। যাক, ভালো এখনো আছে। সেই আত্রেয়ীর বর হিন্দোল ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে তা অ্যাকসেপ্ট করলো বিতস্তা। 2 দিন মেসেঞ্জারে টুকটাক কথা চালানোর পর তার শুরু হলো ভিডিও পাঠানো। প্রথম হাসির রিল, তারপর অশ্লীল। লোকটাকে শুধু নয়, বিতস্তা আত্রেয়ীকে পর্যন্ত ব্লক করেছে, কারণ কোথাও না কোথাও ওর কলেজের বন্ধু আত্রেয়ীকে বিশ্বাসঘাতক মনে হয়েছে। ও নিশ্চয়ই ইলিউশনে নেই। ও কি সত্যি জানে না ওর বর একটা পারভার্টেড লোক, নাকি মিথ্যে মিথ্যে নিজেকে লাকি আর সুখী বোঝাতে চায়? অথচ বিতস্তার দিদি, ওর মাসতুতো বোন আত্রেয়ী, এরা সবাই এদের জীবনে আসা প্রথম পুরুষটিকে জানে প্রাণে ভালোবেসেছে। প্রতিদানে তারা ছুক ছুক করে গেল, নয়তো দাসত্ব চাইল। তাই বিয়েতে ঘেন্না বিতস্তার। টিচার্স রুমে একটা গম গম আওয়াজ হতে অন্যমনস্ক বিতস্তা সেদিকে তাকায়। বাকি শিক্ষিকারাও সেদিকে চেয়ে। আজ বিতস্তার ক্লাসে হুট করে ঢুকে যাওয়া সেই দীর্ঘদেহী পুরুষ। ঘোষণা ঘোষণা ঘোষণা! দিদিরা, দাদারা এবং বন্ধুরা শুনুন, আগামী সপ্তাহে শুধু শিক্ষক মণ্ডলী জনাইতে পিকনিকে যেতে চলেছে। একসঙ্গে বিভিন্ন গলার স্বর প্রায় কিচিরমিচির করে উঠল। ফান্ডিং কে করছে? এই ছুটি থাকছে, স্টুডেন্টরা যাবে না? এই জয় ফ্যামিলি যেতে পারবে না? সে যুবক দুহাত উঠিয়ে আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, রোশো রোশো বালিকে, যে যার ফান্ডিংয়ে যাবে, মানে চাঁদা তুলে পিকনিক, বাচ্চাদের নিয়ে নয়। সে হবে একটা স্কুল এক্সকারশন, কিন্তু দিস ইজ ফর আস। সে ঝড়ের বেগে ঘোষণা করে চলে গেলে বিরক্ত মুখে বিতস্তা বলল, কে গো ছেলেটা? মৃত্যুঞ্জয়, ম্যাথস করায়, ভীষণ ভালো ছেলে। করবিদি জানায়। করবিদির সঙ্গে একটা অন্তরঙ্গতা হওয়ার মুখ ফসকে কথাটা বেরিয়ে গেল বিতস্তার। একটু রুড না? ঈষৎ চমকে করবি বলে, কে জয়? না না, ভীষণ ভালো। মিশলে বুঝবি, একটু খ্যাপা কিন্তু জেম জেম। কত কাজ করে জানিস? ওর অনেক গুণ। মেয়ে পাচারকারীদের পর্যন্ত ধরেছে। যা রোজগার করে তা দিয়ে এক বন্ধু মিলে একটা আশ্রম খোলার কাজ করছে। অসহায় মেয়েরা থাকবে, তারা নিজের পায়ে দাঁড়াবে, এই তার লক্ষ্য। আমি ওর নাম দিয়েছি বালক বাবা। অসহায় মেয়ে দেখলে ওর অন্তরের পিতৃত্ব জেগে ওঠে। ছেলেটা পাগল, একেবারে পাগল। বিতস্তায় প্রথম কোনো ছেলের সম্পর্কে এ ধরনের সংবাদ গ্রহণ করলো। অবাক হয়ে বসে রইল বহুক্ষণ, প্রায় থম মেরে। স্কুল থেকে বাড়ি ফিরে হলো আরেক বিপত্তি। বলা নেই কওয়া নেই, বাবা কোথা থেকে এক সম্বন্ধ হাজির করে এনেছে। ঘরে ঢুকতে মা ইশারায় চুপ করতে বলে একেবারে শোয়ার ঘরে নিয়ে গেল। চাপা গলায় বলল, তোর বাবার বন্ধুর চেনা জানা, তোর জন্য বলেছিল। ভদ্রলোক আজকাল আসবো করছিল, আজই এসে হাজির, সঙ্গে ছেলেও এসেছে। তোর সঙ্গে তো কথা বলার সময়ই হয় না, তাই বলা হয়নি। আমি কায়দা করে ওদের পাশের ঘরে বসিয়েছি।
দিয়েছি। হলে বসালে তুই ঢুকলে দেখতো সেটা কিরকম এম্বারেসিং হতো বল। বিতস্তার মাথা তখন রাগে ঝাঝা করছে। মা ভাবছে বুঝি বিরাট বুদ্ধির কাজ করেছে, কিন্তু এই মহিলা কি জানে না বিতস্তা বিয়েতে একেবারে আগ্রহী নয়। কেন ওকে ঠুটোর মতো বসতে হবে কারো সামনে? মলিনা মেয়েকে খানিক জানেন, তাই ওর মন বুঝে বললেন, একটু ফাউন্ডেশন লাগিয়ে চুলটা আঁচড়ে নিলেই হবে। মুখটায় একবার ক্লিনজার বুলিয়ে নে, তারপর ফাউন্ডেশন, ব্যাস এই তো। বিতস্তা গম্ভীর গলায় বলল, তোমরা তোমাদের সাধ্যমতো অতিথি আপ্যায়ন করো, আমি ওখানে গিয়ে বসতে পারবো না। ছি বিতু, ও কথা বলতে আছে? বাবার অসম্মান হবে না? একটু নয় বসলি মা, বসলেই কি আর বিয়ে হয়ে যাচ্ছে? কিছু কিছু পরিস্থিতি জেদি থাকতে দেয় না। যেখানে বিতস্তা তার শৈশব ছেড়ে প্রাপ্তবয়স্ক আজ, যদিও সে পোশাক বদলালো না, মুখে ফাউন্ডেশন সে লাগায় সাজগোজ করে নিপুণ হাতে, কিন্তু আজ কিছুই করলো না। যে ছেলেটি ওকে দেখতে এসেছে সে সাধারণ চেহারার একটা অল্প বয়সী ছেলে, গরম রোগার দিকে। ছেলেটির বাবা বললেন, এই তো যার জন্য আমরা বসে অপেক্ষা করছিলাম। তা তোমার স্কুল কি কাছেই? বিতস্তা বলল, বাসে করে 4টে স্টপেজ। তোমরা বরং কথা বলে নাও। আজকের দিনে সত্যি কথা বলতে কি মা বাবার ডাইরেক্ট কোনো ভূমিকা থাকে না। কি বলেন দাদা? ভদ্রলোক সুখময়ের দিকে তাকান, তাতে সায় দেয় বিতস্তার বাবা। চলুন আমরা না হয় হলে গিয়ে বসি। ফাঁকা ঘরে বসে বিতস্তার সেই যুবক। বিতস্তা ঠিক করেছিল কাঠের মতো বসে থাকবে। একটা সময় এ ছেলে নিজেই বিরক্ত হয়ে চলে যাবে, কিন্তু তা হলো না। ছেলেটি প্রথম নীরবতা ভাঙল, বলল, এভাবে খুব অকওয়ার্ড লাগে, বাট আর ইউ কমফোর্টেবল? নো, আমি জানতাম না আপনার সঙ্গে বাবার কোনো রকম কথা হয়েছে। সোজা সাপটা উত্তর বিতস্তার। আপনি একটা ম্যারেজে কি এক্সপেক্ট করেন? ছেলেটির দিকে তাকালো বিতস্তা। এ কি নিজেকে অতিরিক্ত স্মার্ট প্রমাণ করতে গিয়ে তাড়াহুড়ো লাগিয়ে দিল, না প্রকৃতপক্ষে বেচারা নার্ভাস? প্রশ্ন করলো, আমি আপনার নাম এখনো জানি না। মেবি আপনি বাড়ির লোকের থেকে আমার নামটা জেনেছেন। সরি, আমাদের একটা অফিসিয়াল ইন্ট্রো হওয়া দরকার ছিল। আমি হিন্দোল সেন, পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এখন ফায়ার প্লাসে আছি অ্যাজ এ প্রজেক্ট অ্যাসোসিয়েটস। আপনার সম্পর্কে ইনফরমেশনগুলো আমার জানা, মানে নাম আর প্রফেশন। ছোট করে হাসে বিতস্তা। হিন্দোল বলে, একদিন বেরোলে কেমন হয়? কি মুশকিল? বিতস্তা এর সঙ্গে যখন এক পা চলতে নারাজ, তবে অযথা এই সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার অর্থ? কিন্তু তা কি স্পষ্টই বলা যায়? তবে বাবার মানহানি হবে, তাই বলল, ম্যারেজ থেকে আমার এক্সপেকটেশন 0। আপনার কি মনে হয় মানুষ বিয়ে কেন করে? হিন্দোল বলল, শারীরিক চাহিদা আর ফ্যামিলি এক্সটেনশন। আপনি এইগুলো পেতে আমার বাড়ি পর্যন্ত এসেছেন? বলতে গিয়ে গলার স্বর ভারী হলো বিতস্তার। হিন্দোল কিছুটা থতমত খেলেও মুহূর্তে নিজেকে সামলে নিল। আমি সোজাসাপটা বললাম বলে আপনার খারাপ লাগছে, কিন্তু আপনি বলুন, কিছু কি খারাপ বলেছি? না, ঠিক বলেছেন। আর আমার মাদি গাই হয়ে বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই, তাই মনে হয় আপনার পছন্দ আমি কোনোদিনও হতে পারবো না। এরকম কাঠখোট্টা কথার আশা করেনি হিন্দোল, তাই ঈষৎ অসন্তুষ্ট হয়েই ওর বাবাকে সঙ্গে নিয়ে চলে গেল। ওরা যে আর ফিরে আসবে না তা মেয়ের কাছ থেকে শুনে আহত সুখময় বললেন, ওদের প্রপার্টি কত জানিস? ওর বাবার অটোমোবাইলের বিজনেস, ওদের টোটাল 4টে বাড়ি, গাড়ি ওরা ফি বছর বদলায়। ও বাড়ির বউ হলে হিরে মুড়িয়ে দিত। বিদেশে হলিডেতে যেতিস, গাড়ি কি আমি কিনতে পারি না বাবা? তুই কিনবি গাড়ি? মলিনা হাসেন, একটা তাচ্ছিল্যের হাসি। বিতস্তাও হাসে। কি আশ্চর্য মা, তোমাদের নিজের সন্তানের ওপর ভরসা নেই, অথচ স্বপ্ন দেখে বসে আছো পরের বাড়ির ছেলেটা তোমার মেয়েকে রানী করে রাখবে। আর কতদিন মেয়েদের মেরুদণ্ড গুড়িয়ে তাদের লোকের ছেলের ঘাড়ে চাপাবে বলতে পারো? বিতস্তা উত্তেজিত হয়ে পড়ে, চড়ে গেছে ওর গলার স্বর। সুখময় বললেন, এভাবে বাবা মার সঙ্গে কথা বলে? এই কি শিক্ষার ফল? বিতস্তা দীর্ঘশ্বাস ফেলে। শিক্ষিত হওয়া মানে স্রেফ আখের গোছানো বলো? সুখময় মুখ গোমরা করে বসে রইলেন। মলিনা গজগজ করে চললেন, এই মেজাজে আর বিয়ে করে কাজ নেই। মেজাজ টকে গেল বিতস্তারও। রেশ রইল কিছুদিন। এক এক সময় মনে হয় সত্যিও মানুষটাই বোধহয় বিটকেল, সবাই স্বাভাবিক সুখী ও নয়। এমনই একটা অসুখী মনে বাসের জানলার সিটে বসে যাচ্ছিল কলেজ স্ট্রিট। কয়েকটা বই তোলার ছিল। সে সময় হঠাৎই দেখা হলো কলেজের বন্ধু সাক্ষীর সঙ্গে। পাশে ওর বড় ছিল, ওকে দেখে একগাল হেসে এগিয়ে এসেছে। বলল, আমি বাসে উঠেই তোকে দেখেছি। কি রে, একই রকম আছিস না বদলালি একটু? সামনে লম্বা সিটটা খালি হওয়ায় সেখানে বসলো সাক্ষী, আর ড্রাইভারের উল্টো দিকের সিটে ওর বর। মুখোমুখি বিতস্তার সাক্ষী কথা বলছিল। এর ফাঁকে সাক্ষী হঠাৎ পাশ ফিরে প্রতিবাদী হয়ে উঠল, এ কি, আপনি কি ওর হাঁটুর ওপর বসবেন নাকি? আশ্চর্য তো। মোটাসোটা চেহারার এক ভদ্রলোক ঠেলা মেরে প্রায় চাপ দিয়ে সাক্ষীর বরকে সরিয়ে বসতে চাইছে।
ব্যাপারটা ওদিকে চেয়ে বুঝতে পারলো বিতস্তা, কিন্তু অবাক হলো সাক্ষী ওর দিকে ফিরে কথা বললেও উল্টো দিকে ওর বরের সঙ্গে কি হচ্ছে তা বুঝলো কি করে। সাক্ষীর স্টপেজ কিছু বাদে এলে ওরা নেমে গেল। বাস ছেড়ে দিয়েছে। জানলা দিয়ে বিতস্তা দেখছিল ওদের। ফুটপাথে উঠতে সাক্ষী জোর হোঁচট খেয়ে কিছুটা ছিটকে গেলেও একটা লাইট পোস্টে ধরে নিজেকে ব্যালেন্স করে নিয়েছে। বিতস্তার বুকটা ধক করে উঠেছিল, পড়লে জোর লাগতো, কিন্তু ওর বর কই। ঝুঁকে পিছন দিকে দেখলো বিতস্তা, লোকটা ঠেলার সামনে দাঁড়িয়ে গাল চুলকোচ্ছে। অবাক হয়ে ভাবল বিতস্তা, বিয়ের পরে বউয়ের উপর কতটা বিতৃষ্ণা আসে এই পুরুষ যাত্রার। হাসিও পেল। কিছুদিন বাদে সাক্ষীর সঙ্গে দেখা হলে হয়তো ওর বরের প্রশংসায় পঞ্চমুখ হবে। মেয়েরা এরকমই হয়, সব জেনেও একটা সুখী সুখী কল্পনার জগৎ রচনা করে নিজেকে তুষ্ট রাখে। কিন্তু বিতস্তা প্র্যাকটিক্যাল ও মোহে ফাঁসার পাবলিক নয়। যদিও বাস্তবে ওদের পিকনিকের দিনটা এসেই গেল। বাস ভর্তি লোক, টিচারদের সঙ্গে তাদের বাড়ির লোকও যাচ্ছে। বিতস্তা বাড়ি থেকে কাউকে আসতে বলেনি, তবে স্কুলের এক বান্ধবী এসেছে সঙ্গে। বাসের হই হট্টগোলের মধ্যে যার গলাটা সবার আগে শোনা যাচ্ছে সে হলো মৃত্যুঞ্জয়। এই শীতটা কিন্তু পিকনিকের জন্য জাস্ট পারফেক্ট। বাস থামিয়ে সামনের ধাবা থেকে কফি হবে তো? এই ফ্ল্যাক্সে চা কফি করে আনার কথা ছিল না? কি গো লপুদি, প্রায় 50 জন লোক, করবি কত ফ্ল্যাক্স ক্যারি করব? বাবা গো, বাইরে যা ঠান্ডা, এখন এই হাওয়ায় কফি খেতে নামতে হবে? করবিদি, তুমি হাসালে। সত্যি তুমি পিকনিক করতে যাচ্ছ না লেপ কিনতে? মৃত্যুঞ্জয়ের সোজাসুজি হামলা। পিকনিক স্পটে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বেলা 11টা। গ্যাস জ্বালিয়ে ভাত বসানো হয়ে গেছে। মৃত্যুঞ্জয় দলের কয়েকজনকে সঙ্গে নিয়ে লোকাল মার্কেট থেকে খাসির মাংস কিনতে গেল। করবি বলল, হেঁটে যাবে? বাস তো আর যাবে না, দেরি হবে তো। তার চাইতে গোটা কতক মুরগির সঙ্গে আনলে হতো না? এখানে কেটে এক্ষুনি রান্না বসিয়ে দেওয়া যেত। জয়ের এখানে এক লোকাল বন্ধু আছে, সে বাইক জোগাড় করেছে, এক্ষুনি এসে পড়বে। স্কুলের বাংলা দিদিমণি শিখা দস্তিদার বললেন, সকালটা সানানো, রোদটা পাতলা, হাওয়া বইছে জোর। এত শীত যা উপভোগ করার চাইতে শাস্তির কারক হয়ে দাঁড়িয়েছে। বিতস্তা পিঠ রোদের দিকে করে একটা দেবদারু গাছের নিচের শান বাঁধানো বেদির তলায় বসে। ওর পাশে স্কুলের বান্ধবী নন্দিতা ঠেলা মেরে বলল, ছেলেটা কে রে? ভয়ঙ্কর হট ভাই, ইচ্ছে করছে একেবারে কোলে উঠে পড়ি। উফ। নন্দিতার দিকে একটা শীতল দৃষ্টি হানল বিতস্তা। নন্দিতা একটু কেশে বলল, আরে সত্যি করে কোলে উঠবো নাকি? রান্নার পর্ব যখন জোরদার তখন আসর বসেছে আড্ডার। সঙ্গে আনা রাঁধুনি আর হেল্পার এখন রান্নার দায়িত্বে। মাঝে মধ্যে লোপাদি গিয়ে দেখিয়ে বুঝিয়ে আসছে। একটা সিগারেট ধরিয়ে করবিদির বর অলোক সিনহা বললেন, সবকটা পলিটিক্যাল পার্টি শুধু নিজের গ্রাউন্ড তৈরি করতে ব্যস্ত, সবকটা। এরা প্রথম যখন কাঁচা থাকে তখন সহানুভূতি দেখায় মাসকে, মানে টার্গেট করে মাসকে, কিন্তু যখন প্র্যাকটিক্যাল কোনো ইস্যু হয়, এই যেমন রেপ করে খালাস পাওয়া ক্রিমিনালগুলো যখন দাপটে ঘুরে বেড়ায়, তখন এরা স্পিক টু নট। ভাই, তখন কোথায় তোদের উদারনীতি, ইকুয়ালিটি ডিমান্ড? একটা কর্মসংস্থান এস্টাবলিশ করতে পারবো না, চাকরি জোটাতে পারবে না, ভাত জোটাতে পারবে না, কিন্তু কেউ সে কাজ করতে গেলে পিছনে কাঠি করতে পারবো। এভাবে একটা সময় ওয়ার্কারদের তাতিয়ে তাতিয়ে ফ্যাক্টরি লক আউট করে দেশটাকে ভিখিরি করে ছেড়েছে। ঘেন্না ধরে গেল এদের ওপর। অরিন্দম মুখার্জি শিখাদির ভাই বলল, এখন গ্লোবালি নোংরামি চলছে দাদা। আমেরিকা খুব লাফাচ্ছে, কিন্তু আমাদের দেশের ছেলেরা যদি ওখানে যাওয়া বন্ধ করে তো ওদের হুক্কা পানি বন্ধ হয়ে যাবে। আমাদের ছেলেরা যাবেই বা কোথায়? এখানে যে পলিটিক্স বাজি শুধু। কিন্তু দাদাগণ, আমাদের সকলের মধ্যে কি একটা লিটল ডেভিল লুকিয়ে বসে নেই? মৃত্যুঞ্জয় স্বরূপ। উপস্থিত সকলে ভ্রুকুটি করেছে। অলোকের মুখের থেকে সিগারেটটা টেনে বের করে মৃত্যুঞ্জয় বলল, এমন মনোরম প্রাকৃতিক পরিবেশ যেখানে এসে আমরা সবাই একসঙ্গে বসে ফ্রেশ অক্সিজেন নিচ্ছি, সেখানে আপনি দেখুন আমাদের সকলকে প্যাসিভ স্মোকার বানিয়ে ছাড়ছেন। ডোন্ট বি সিলি জয়। সিগারেটের বাক্স থেকে সিগারেট বের করে এবার অরিন্দম, আমরা কেউ বদ্ধ জায়গায় স্মোক করছি না। অরিন্দমের হাতের থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে মৃত্যুঞ্জয় বলল, হ্যাভ ইউ এভার রেড দিস মেসেজ? মেসেজ না পড়লেও সিনেমার হলে কি আর দেখে না? শিখাদি বলে। মৃত্যুঞ্জয় হো হো করে হাসে। আপনারা নিজের কাছে হেরে গিয়ে বাক্য আন্দোলনে নেমেছেন দাদারা। যেটা ঠিক নয় তা জেনেও করছেন, ভুল ধরছেন, কিন্তু নিজের ভুলগুলো ঠিক করতে পারছেন না। একটা শ্বাস ফেলে তারপর হাঁটা দিল মৃত্যুঞ্জয়। এর মধ্যে এক রাউন্ড চায়ের বায়না করেছে সকলে। মাংস নামিয়ে চা বসিয়েছে হেল্পার নিমাই। বিতস্তার সঙ্গে কেক এনেছিল। রান্না হতে এখন সময় লাগবে, তাই চায়ের সঙ্গে কেকগুলো সাজাচ্ছিল। পিকনিক যে বাগানবাড়িতে হচ্ছে সেখানে গাছগাছালির সংখ্যা প্রচুর। ভিতরের দিকে বোধহয় রাধাচূড়া কৃষ্ণচূড়া গাছ আছে। এই শীতে যদিও ফুল নেই। গাঁদা, গোলাপ আর সিজন ফ্লাওয়ারের বেড করেছে মালি। ফুলের বাগানের ওদিক থেকে বিতস্তা হাসির আওয়াজ পেল। চেনা
ভাঙা গলার স্বর, নন্দিতা। নন্দিতার মৃত্যুঞ্জয় একসঙ্গে হাঁটছে। নন্দিতার বেনিতে একটা গোলাপ। নন্দিতা দেখতে সুন্দর, রোগা চেহারা, লম্বা গলা, ফর্সা মুখটা পান পাতার মতো। মেয়েটা পড়াশোনায় কাঁচা ছিল, দুবার 9-এ ফেল, একবার 11-এ। বাড়ির কাছাকাছি বাড়ি, তাই বিতস্তার সঙ্গে বন্ধুত্বটা রয়েছে আজও, কিন্তু ওদের দেখে মনে হচ্ছে বেশ ঘন হয়েছে সম্পর্ক। একটা পাথরের বেদিতে দুজন বসলো। নন্দিতা হাত নেড়ে ডাকছে বিতস্তাকে। বড্ড অসহজ বোধ হচ্ছিল, তবু যেতে হলো। নন্দিতা বলল, তোদের মৃত্যুঞ্জয় কিন্তু ভারী মজার মানুষ। কথায় কথায় জানলাম উনি নাকি একাকিত্বে কবিতা টবিতা লেখেন। বললাম, আমার জন্য একটা লিখুন না। কি বললেন জানিস? নন্দিতা হেসে ঢলে পড়ছে। বললেন, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। জয় গোস্বামী অনেক আগেই। থামে বিতস্তা, বলে, তারপর এক আকাশ, এক সমুদ্র, এক ঘরা, কতই শুনলাম। মৃত্যুঞ্জয় অবশ্য ওর কটাক্ষে চটল না, বরং হাসলো। আরে আমি কি অত বড় মাপের কবি নাকি? এর মাঝে খাবার ডাক। খাবার পর্ব মিটলে রোদটা পাকা হয়েছে, হাওয়ার বেগ সরেছে অন্য প্রান্তে। চারপাশ থেকে একটা সব জেটে গন্ধ। অরিন্দম ঘাসে পাতা শতরঞ্জির ওপর এক কাত হয়ে শুয়েছিল। হঠাৎ বিতস্তার দিকে চেয়ে বলল, বিতস্তা কি সিঙ্গেল? করবী বললেন, হ্যাঁ, কেন রে, পাত্র আছে? বিতস্তা আচমকা বলে উঠল, আমি সিঙ্গেলই ভালো। অরিন্দমকে এখানে আসার পর থেকে একেবারে পছন্দ করছিল না বিতস্তা। বেটে ভুঁড়িওয়ালা গাটা গোটা চেহারা লোকটার ইঙ্গিত ভালো নয়। বিতস্তা বসে থাকলে ওর ভুঁড়ি নিয়ে ঠিক মুখের সামনে এসে দাঁড়াচ্ছে। পারলে ভুঁড়ি দিয়ে মুখে গুঁতো মারে। লোকটা বদ বুঝতে অসুবিধা হচ্ছিল না, বিবাহিত কিনা যদিও ওর জানা নেই। অরিন্দম সোজা হয়ে উঠে বসে বলল, সিঙ্গেল ভালো মানে? পুরুষ পছন্দ নয় নাকি মেয়েদের প্রতি আগ্রহ? আপনাকে কে শিখিয়ে দিয়েছে অরিন্দম দাদা যে কোনো মেয়ে সিঙ্গেল থাকতে চায় মানে সে লেসবিয়ান? দেখো, লেসবিহীন না লেজযুক্ত আমি জানি না, কিন্তু অনেকেই আছে সংসার, শ্বশুর শাশুড়ি ওসব দায়িত্ব নিতে চায় না বলে বিয়েটা এড়িয়ে যায়। কিন্তু তারা কিন্তু সেক্স ইন্টারেস্টেড। দেখবে তারা ফ্ল্যাটে নিত্য কারো না কারোর সঙ্গে শিখাতি ধমকায়। কী সব শুরু করলি অরিন্দম? অরিন্দম আরও গলা চড়ায়, আরে তুমি জানো না দিদি, এটা ফ্যাক্ট। এখনকার কালচার, কমিটমেন্ট নয়, অনলি প্লেজার, নো রেসপন্সিবিলিটি। আজকের দিনের সব মেয়েরাই প্রায় থিওরিতে বিশ্বাসী। কি বিতস্তা, খারাপ কিছু বলছি? এই যেমন তুমি বলছো বিয়ে করবে না, তা বলে কি সেক্স করবে না? বিতস্তার কান দিয়ে গরম ভাব বেরোচ্ছিল। রাগে আর উত্তেজনায় মাথার শিরা উপশিরায় জোর টান পড়েছে হঠাৎ। লোকটাকে এই মুহূর্তে একটা উচিত জবাব দেওয়া দরকার, কিন্তু অপমানবোধের তীব্রতায় মাথা এখন চণ্ডাল। চিবিয়ে চিবিয়ে বিতস্তা বলল, আপনার প্রশ্নের কোনো মৌখিক উত্তর হয় না, তবে কি জানেন, এক এক সময় নিউজে আসে একটা ভদ্রবাড়ির ছেলেকে মাথা কামিয়ে জুতোর মালা পরিয়ে গাধার পিঠে চড়িয়ে শহর ঘোরানো হচ্ছে। আমরা তা শুনে হিউম্যান রাইটসের কথা বলি ঠিকই, কিন্তু এখন দেখছি ব্যাপারটার একটা আলাদা দৃষ্টিভঙ্গি আছে। বিতস্তা উঠে আসছিল। অরিন্দম নিজেও উঠে দাঁড়িয়েছে। প্রতিবাদী ভঙ্গিতে বলল, কি হলো ব্যাপারটা? আপনি কিন্তু আমায় ইনসাল্ট করলেন। বিতস্তা পিছন ফিরতে দেখল অরিন্দমের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয়। ম্যাডাম, আপনি বললে অনলাইনে একবার দেখতে পারি জুতোর মালাটা পাওয়া যায় কি না। ফস করে উঠল অরিন্দম, ডোন্ট ইউ ট্রাই টু বি স্মার্ট। আমার উপর মহল পর্যন্ত হাত আছে। শরৎনগরের কাউন্সিলর আমার কথায় উঠে বসে। তোমায় কোথায় হাপিস করে দেব ইউ ডোন্ট নো। মৃত্যুঞ্জয় চোখ বড় করে বলল, বাবা, তাহলে তো ভয় পাওয়া দরকার। কিন্তু আপনি কি জানেন, আপনাদের মতো মানুষদের বাতে নয় লাথে সোজা করতে হয়। শিখাদি এদের বর্ষা গুরুতর হচ্ছে দেখে কাচুমাচু মুখে মৃত্যুঞ্জয়ের হাত ধরে বলল, আমি ওর হয়ে ক্ষমা চাইছি জয়। ও একটা মাথা মোটা ছেলে, ওকে ছেড়ে দে। একটা দীর্ঘশ্বাস ফেলে মৃত্যুঞ্জয় বলল, তোমরা মহিলারাই এই কেঁচোগুলোকে একদিন কেউকেটা করো। ভোগে গোটা সমাজ। বাস ছুটছিল বাড়ির উদ্দেশ্যে। বাসে খুচখাচ কথা হচ্ছে, কিন্তু সকালের প্রফুল্লতা আর নেই। সেখানে স্থান নিয়েছে ঘন বিষাদ। বিতস্তার পাশে রোয়ের সিটে বসেছিল অরিন্দম, যাতে বাসের সিটে বসা বিতস্তাকে দেখা যায়। মৃত্যুঞ্জয় নিজের সিট ছেড়ে বিতস্তার সামনে এসে দাঁড়ালো। অরিন্দমের দিকে পিছন ফিরে হালকা মেজাজে বলল, ওখানে একা বোর হচ্ছিলাম, ভাবলাম আপনাদের জয়েন করি। বিতস্তা প্রথমে ভাবল বুঝি ও নন্দিতার পাশে বসতে চাইছে, তাই অসহজ হয়ে বলল, আমি ওদিকে নয়, উঠে। মৃত্যুঞ্জয় বলল, বসুন না। আপনি উঠে গেলে আমি তো সেই আবার বোরই হব। নন্দিতার সঙ্গে সব কথা প্রায় শেষ। কি নন্দিতা? নন্দিতা মুচকি হাসে, ধুর মশাই, ভাবলাম আপনার সঙ্গে প্রেম ঠেম হবে, কিন্তু আপনি যে আমায় সিস্টার বানিয়ে দিলেন। জিভ কেটে হাসল মৃত্যুঞ্জয়। কি করব বলুন, আমার মামার মেয়ের সঙ্গে আপনার মুখের অবিকল মিল। আপনি বলুন, নন্দিতা ডাকতে কতবার তপু ডাকলাম। হ্যাঁ, তা ডেকেছেন। কাল স্কুলে আসছেন তো বিতস্তা? মৃত্যুঞ্জয় জিজ্ঞেস করল। মাথা নাড়ে বিতস্তা, তারপর বলে, আপনি কি সত্যি ফেমিনিস্ট?
দেখুন বিতস্তা, আমি ঠাকুর দেবতা মানি না, ধর্ম মানি না, নারীবাদ বলতে যদি ঠিককে সাপোর্ট করা বোঝায় তবে তাই। একটা জেনারেশন শুধু মেয়েদের অকেজো করে রাখলো, ওদের ব্রেন ডেভেলপ হলো না, বিবর্তনে হয়তো ওরা পিছিয়ে পড়লো। এখন পুরুষ হাততালি দিয়ে এদের মাথা মোটা বলে নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। আই বিলিভ ইন ইকুয়ালিটি। কোনো রকম নোংরামি আমি সহ্য করতে পারি না, তখন দিনকাল পাত্র না দেখেই ঝাঁপিয়ে পড়ি। যাক গিয়ে, বড্ড জ্ঞান দিয়ে ফেলেছি। পিছন ফিরে শিখাদিকে হাত নেড়ে ডেকে মৃত্যুঞ্জয় বলল, তুমি তোমার ভাইয়ের সঙ্গে জায়গা এক্সচেঞ্জ করে নাও দিদি। অরিন্দম পিটপিট চোখ করে বলল, কেন? শার্টের হাতা গুটিয়ে মৃত্যুঞ্জয় বলল, আমি বলছি তাই। বাড়ি যখন ঢুকলো তখন রাত 8:45। বড্ড ক্লান্ত লাগছিল। নিজের রুমে এসে শরীরটাকে কম্বলের তলায় চালান করতে করতে ভেবেছিল ঘুমে নেতিয়ে পড়বে, কিন্তু কোথায় ঘুম। ব্রেনের ভিতর অ্যাকশন রিপ্লে হচ্ছে, ক্রমাগত একই সিন রিপিটেটিভলি। মৃত্যুঞ্জয় কখন খেয়াল করলো অরিন্দমকে বিরক্ত করছিল, ওর আচরণে অশ্লীলতা ছিল। ওখানে উপস্থিত একজন মহিলাও তো খেয়াল করেনি, বা খেয়াল করলেও প্রতিবাদ নয়। যে লোপামুদ্রা এখনো পুরুষ মানুষ খুঁজছে, সেও তো দেখলো না কাপুরুষের দুঃসাহস। চোখ বোঝে বিতস্তা, ঘুমানোর চেষ্টা করে, কিন্তু না। মৃত্যুঞ্জয় কি জাদুবিদ্যা জানে? এপাশ ওপাশ করে যখন ঘুমিয়েছে তখন কাঁধে ঢাউস ব্যাগ নিয়ে হাজির এক জোব্বা পরা লম্বা ছেলে। কাঁধ পর্যন্ত লম্বা চুল, মাথায় ফেটটি বাঁধা, গলা চড়িয়ে চেঁচাচ্ছে, ওপেন ইউর হার্ট, ওপেন, রিলিজ অল নেগেটিভ থট দ্যাট ইউ হ্যাভ কালেক্টেড ফ্রম ইউর চাইল্ডহুড। একটা বিকার ভর্তি ঘোলা জলে গুঁড়ো পাউডার মেশালো সে। দেখুন, এক চিমটি এলাম কেমন ফিল্টার করে জল। ইউ নিড এক ড্রপ অফ ট্রাস্ট অনলি। জানলার কাচের ফাঁক দিয়ে এক ফালি রোদ এসে পড়েছে মুখে। ঘুম ভাঙার পরও স্বপ্নটা টাটকা। ভেলকিবাজ লোকটাকে যেন মনে হচ্ছে সে মৃত্যুঞ্জয় ছিল। অন্যরকম লাগলো আজকের সকালটা, যদিও দুদিন বাদের একটা ঝলমলে রৌদ্রোজ্জ্বল সকালের পরের ক্লান্ত কুয়াশা মাখা বিকেলের স্কুলে মিটিংয়ে মৃত্যুঞ্জয়কে ম্রিয়মান দেখালো। প্রিন্সিপাল সমাপ্তি ঘোষ রেগে রয়েছেন, বিরক্ত মনে হচ্ছিল মৃত্যুঞ্জয়ের ওপর। হোয়াট দিস অডাসিটি! তুমি বাইরের কাউকে স্কুলের ক্যাম্পাসে খাওয়াতে পারো না, ওটা টিফিন আওয়ার ছিল ম্যাম, আর স্কুলের বাগানের পিছন দিকটা ফাঁকাই থাকে। সো হোয়াট? ইটস নট ইয়োর পার্সোনাল প্রপার্টি। এটা স্কুলের এখতিয়ারে পড়ে। তুমি এখানে কাঙালি ভোজন করিয়ে জায়গা নোংরা করতে পারো না। সরি ম্যাম, নেক্সট টাইম খেয়াল রাখবো। একই হাজার সমস্যা, তারপর এদের উটকো ঝামেলা সামলাও। স্কুলের অ্যাটেন্ডেন্ট আয়া কেউ ওসব গার্বেজ পরিষ্কার করতে চাইছে না। যারা শাল পাতায় খেয়েছিল তারা সেগুলো সঙ্গে নিয়ে গেছে ম্যাম। তুমি গিয়ে একবার লোকেশন ভিজিট করে এসো। জলে কাদায় একেবারে মাখামাখি অবস্থা। সে তো ড্রিঙ্কিং ওয়াটারের ট্যাঙ্ক ওভারফ্লো হয়েছে তাই। আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন এনি কাইন্ড অফ এক্সকিউজ, প্লিজ লিভ জয়। একটা দীর্ঘশ্বাস ফেলে মৃত্যুঞ্জয় বেরিয়ে পড়ে। কালো রাস্তার বুকের ওপর একাকী মানুষকে হাঁটতে দেখছিল বিতস্তা। দূর থেকে ডেকে বলল, শুনবেন? মৃত্যুঞ্জয় ফিরে তাকায়। আরে বিতস্তা যে, কি হয়েছে? বিতস্তার গলা নরম হয়। কিছু না, টিফিনের সময় 4টে বাচ্চাকে স্কুলের গেটের সামনে ঘুরঘুর করতে দেখছিলাম। বললাম, কি রে, কিছু খাবি? ওরা বলল ভাত। সামনের হোটেল থেকে মাছ ভাত বলতে গেলাম, তখন দেখি আরো দুজন বুড়ো। বলল ওদের দাদু। হোটেলের লোকটা ওদের দেখে বিরক্ত হচ্ছিল, বলল, এদের বাইরে খাওয়ান স্যার, নইলে অন্য কাস্টমার আসবে না, তাই স্কুলে এনে খাইয়েছি। তা কেউ রিপোর্ট করেছে স্কুলের ট্রাস্টির কোনো মেম্বারকে। ম্যাডাম ঝাড় খেয়েছেন তাই আমায় ঝাড়লেন। আপনি কি সারাক্ষণ লোকের কথা ভাবেন মৃত্যুঞ্জয়? বিতস্তার দিকে ফিরে তাকালো মৃত্যুঞ্জয়। এই প্রথম বিতস্তা সোজা সুজি ওর চোখের দিকে তাকিয়েছে। মৃত্যুঞ্জয় নিজেও কিছুক্ষণের জন্য সময় থেমেছিল। বন্ধ ছিল হাওয়া চলাচল, শব্দের আনাগোনা। মৃত্যুঞ্জয় বলল, অনেকদিন পর কারো মুখে নিজের পুরো নামটা শুনে ভালো লাগলো। খানিক পর বলল, ভাবছি স্কুলের জব ছেড়ে দেব। ব্যাংকের অপরচুনিটি অনেক বেশি। আমার স্বপ্ন অনেক বড়। আই নিড মানি, হিউজ অ্যামাউন্ট অফ মানি। কি করবেন অত টাকা দিয়ে? ওয়ার্ল্ড ট্যুর, লাক্সারিয়াস ডুপ্লেক্স ট্রিপ্লেক্স, ব্র্যান্ডেড জামা কাপড়। বোর হয়ে যাবেন কয়েকদিনেই। আমি একটা ছোট্ট পৃথিবী গড়তে চাই বিতস্তা, যেখানে ন্যায় হবে, মেয়েরা সক্ষম স্বাবলম্বী হবে। হাঁটা দিল মৃত্যুঞ্জয়। প্যান্টের দু পকেটে হাত দিয়ে শীষ দিতে দিতে কালো রাস্তার বুকে হাঁটা দিয়েছেও। শীতের সন্ধে দোকানগুলোর শাটার এখনো ওঠেনি। কিছুটা দূরে একটা ঠেলায় বাল্ব জ্বলতে দেখা যাচ্ছে। ডাল পকোড়া ভাজছে এক মাঝবয়সী, মাথায় মাফলার জড়িয়ে। অটো টোটো সংখ্যায় আজ কম। মৃত্যুঞ্জয়ের শীষের সুরটা খুব চেনা। অনেক ছোটবেলা দাদুকে শুনতে শুনেছে। অনেক পুরনো সিনেমার গান, সুহানা সফর হে ইয়ে মৌসম হাসি। মৃত্যুঞ্জয়ের শীষ আর শোনা যায় না, কিন্তু গানটা শুনতে পাচ্ছে বিতস্তা।
হামে ডর হে হাম খো না যায় কাহি। মৃত্যুঞ্জয় ওর কথা মতো চাকরিটা ছেড়ে দিল। তাই আর দেখা সাক্ষাৎ নেই প্রায় 2 মাস। স্কুলের ছুটি পড়তে বাড়ির লোকের সঙ্গে বিতস্তা বাইরে ডিনারে এসেছে। ও রোজগার ভালো, তাই শহরে দামি নামি রেস্তোরাঁয় একটায় নিয়ে এসেছে বাবা মাকে। খাবার অর্ডার দিতে গিয়ে জানলার দিকে টেবিলে চোখ পড়তে মানুষটাকে চেনা মনে হলো। হ্যাঁ, চেনাই, শুধু দাড়ি গোফের জঙ্গলে মুখের আদলটা পাল্টে গেছে। মৃত্যুঞ্জয়ের সঙ্গে একজন ভদ্রলোক। বিতস্তা উঠে আর গেল না, কারণ ওপাশ থেকে মৃত্যুঞ্জয় সোজাসুজি ওকে দেখতে পাওয়ার কথা। যদিও বুঝতে পারছিল না কেন বুকের ভিতর হাতুড়ি পিটতে শুরু হলো। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। বিতস্তা ফোন ঘাটছে, হঠাৎ করে মৃত্যুঞ্জয়ের গলা পেল। বিতস্তা ম্যাডাম যে, উইথ ফ্যামিলি? বিতস্তার ভিতরের উত্তেজনা প্রশমিত করে বলল, মার বাবা। পিছনে একবার তাকিয়ে ওদের দিকে ফিরে বলল, বিজেন্দর সিংহানিয়া আমার স্পন্সর, আমার আশ্রম করতে হেল্প করবে। আমি নিজেও একটা ছোট বিজনেস করছি, ছোট ফার্ম। ছোটখাটো কোম্পানিগুলোর অ্যানুয়াল ব্যালেন্স শিট তৈরি করা, ট্যাক্স ফাইল। এছাড়া আরেকটা টিম অর্গানাইজ করেছি যারা এই স্টার্ট আপ কোম্পানিগুলোর মার্কেটিংটা দেখবে। সবে শুরু, বাট মনে হচ্ছে ভালো রেসপন্স পাবো। মৃত্যুঞ্জয় চলে গেলে মা জিজ্ঞেস করলেন, কে রে ছেলেটা? একেবারে দেবদূতের মতন চেহারা, অমন শক্তপোক্ত গড়ন, লম্বা চওড়া, কি সুন্দর মুখ। তোর বন্ধু? এত সুন্দর ছেলেটা তোর বন্ধু? আগে হলে হয়তো বিরক্ত হতো বিতস্তা, কিন্তু আজ মায়ের মুখে মৃত্যুঞ্জয়ের প্রশংসা শুনে বুকটা যেন গর্বে ভরে গেল। চওড়া করে হেসে বলল, খুব ব্রিলিয়ান্ট ছেলে। তোকে পছন্দ করে? মলিনা আগ্রহী হলেন। একটা ছোট্ট শ্বাস গোপন করে নিল বিতস্তা। বলল, ওভাবে কিছু বলা যায় না? বলা যায় না যেমন তেমন ভোলাও যে যায় না। মননে ছেলেটা এমন অদৃশ্য বীজ বপন করে গেল যে ওকে ঘিরে কল্পনার গাছ বাড়তে লাগলো অযত্নে, অসাক্ষাতে। আর সেই সাক্ষাতের প্রায় বছর 2 বাদে আবারও হলো সাক্ষাৎ। কিন্তু যেভাবে হলো তা কি চেয়েছিল বিতস্তা? স্কুলে করবিদি করিডোর দিয়ে প্রায় ছুটে আসছিল। টিচার্স রুমে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, খবরটা শুনেছিস তোরা? মৃত্যুঞ্জয় হাসপাতালে, আজকেই যেতে হবে আমাদের। ওর মা ফোনে খুব কাঁদছিল, ও স্ট্যাব হয়েছে। শুনে পায়ের তলার জমি সরে গেল বিতস্তার। দরদর ঘামছে। কোনো এক পিশাচ পুরী থেকে এমন দুঃসংবাদ নিয়ে এলো করবিদি। ওদের ভাড়া করা গাড়ি যখন ছুটছে রাজপথে, তখন লোপাদির কথা এলো কানে। সাধে কি বলি, পুরুষ আজকের দিনে বিলুপ্তির পথে। বুক ধরফর করে উঠল বিতস্তার, কান্না আসছে। নিজেকে শক্ত করলো মনে মনে। বিতস্তা আজ পর্যন্ত কাঁদেনি, কোনো সংগ্রামে কান্না আসেনি ওর। কাঁদতে বড় লজ্জা। কান্নার পিছনে হেরে যাওয়াটা মুখ ঢেকে দাঁড়িয়ে থাকে। তবু ক্ষণে ক্ষণে বুক মোচড় দিয়ে ওঠে, না না না, কিছু হবে না ওর, কিছু না, নইলে বিতস্তা বাঁচবে কি করে? হাসপাতালে ওকে আইসিইউতে দিয়েছে। মৃত্যুঞ্জয়ের মা কান্নায় ভেঙে পড়েছেন। ওর বাবা শান্ত হয়ে বসে, দুহাতে নিজের মাথা ধরে। লোপাদি জিজ্ঞেস করলো, কি হলো দাদা? ভদ্রলোক ঘোলা চোখে তাকালেন। মৃত্যুঞ্জয় একটা এনজিওর সঙ্গে কাজ করত। সেখান থেকে খবর পায় একটা গ্যাং মেয়েদের পাচার করাচ্ছে। পুলিশকে খবর দিয়ে ও গিয়েছিল সেখানে। পুলিশ পৌঁছায়নি, কিন্তু একাই ওদের আটকাতে যায়। ওরা 3 জন ছিল, সঙ্গে এক ট্রাক মেয়ে। মৃত্যুঞ্জয় নিরস্ত্র। ট্রাকে ওঠার মুখে খালাসিকে কাবু করেছিল। তারপর ড্রাইভার নেমে এলে মৃত্যুঞ্জয় তার মাথায় সজোরে ঘুষি মেরে অজ্ঞান করেছে। ভেবেছিল ট্রাক নিজে চালিয়ে সোজা পুলিশ স্টেশনে যাবে, কিন্তু তখন পিছন থেকে ছুরি মারে ওকে। মাথায় লোহার রড দিয়ে বাড়ি মারে। মৃত্যুঞ্জয় ওখানেই লুটিয়ে পড়ে। ট্রাকের ভিতরের মেয়েরা এর মধ্যে চিৎকার শুরু করলে ওই ছেলেটা সব ছেড়ে পালায়। ট্রাকের ভিতর মেয়েদের আর্ত চিৎকার শুনে রাস্তার লোক জড়ো হয়ে ওদের উদ্ধার করে। এখন মৃত্যুঞ্জয় সিরিয়াস। সারা শরীর অসাড় হয়ে আসছিল বিতস্তার। পাক দিয়ে আসছিল গা। কান্না আসে, কিন্তু কাঁদতে পারে না। চোখ ঝাপসা হয়ে আসে। 24 ঘন্টা পেরোলে মৃত্যুঞ্জয়কে জেনারেল বেডে দিল হসপিটাল। দেখতে গেল বিতস্তা। আলতো হাত ধরে ওর বুকে রেখে দাঁড়িয়ে নিথর। 2 দিন বাদে কিছুটা সুস্থ হলো মৃত্যুঞ্জয়। রোজই যাতায়াত করেছে বিতস্তা। হসপিটালের বেডে আধশোয়া হয়েছিল মৃত্যুঞ্জয়। বিতস্তাকে দেখে উঠে বসতে চাইলে বিতস্তা তাড়াতাড়ি এগিয়ে ওকে বিরত করলো। মৃত্যুঞ্জয় হাসছে, চোখ মুখ বসে গেছে, অনেক ব্লিডিং হয়েছে। বলল, ক্লাস করে আবার হসপিটালে আসতে হচ্ছে। কেমন বিপাকে ফেললাম বলুন দেখি? বিপাকে নয়, বিপদে। নিজেকে এভাবে বিপদে ফেলার মানে? আমি তো ফুল প্রোটেকশন নিয়ে গিয়েছিলাম, কিন্তু পুলিশ না এলে। আপনার একা যাওয়া ঠিক হয়নি, প্লিজ এভাবে আর একা যাবেন না। ভাবুন, আপনার কিছু হলে। গলা কেঁপে যায় বিতস্তার। নিজেকে সামলে বলে, আপনার আশ্রমের কি হতো? ও সব বন্ধ করে দিয়েছি। বিতস্তা অবাক হলো। সে কি, কেন? ও পাবলিক খারাপ ছিল। ওই সিংহানিয়া শালা ভেবে বসেছিল আমি আশ্রম বানানোর তলায় ওকে মেয়ে সাপ্লাই করব। দালাল বাচ্চা, সবাইকে দালাল ভাবে।
উত্তেজিত হয়ে পড়ছিল মৃত্যুঞ্জয়। ওর হাত চেপে ধরল বিতস্তা। বড় স্বপ্ন পূরণ করতে গেলে যে সময়ও অনেক বেশি লাগে মৃত্যুঞ্জয়। আরও একবার চোখাচোখি হলো দুজন। থেমে গেছে সময়, বাতাস আর শব্দরা। ধীরে চোখ নামিয়ে নিল মৃত্যুঞ্জয়। বিতস্তা মাথা নত করে রইল কিছুক্ষণ, তারপর উঠে পড়ল টুল ছেড়ে। মন চাইছিল প্রাণ খুলে কথা বলতে, চাইছিল এখানে আরও অনেকক্ষণ বসতে, আজীবনের জন্য মৃত্যুঞ্জয়ের সঙ্গী হয়ে থাকতে। কিন্তু মৃত্যুঞ্জয় ও কি তা চায়? ওর মনের হদিশ কি আর জানা আছে বিতস্তার? কিছুটা যেতে নার্স বলল, পেশেন্ট 126-এর বাড়ির লোক আপনি? বিতস্তা ফ্যাল ফ্যাল চোখে তাকালো। নার্স বলল, কাল ওর রিলিজ, রিসেপশনে ফর্মালিটিগুলো সেরে নিন। আবারও বিতস্তা ফিরে আসে মৃত্যুঞ্জয়ের বেডে। আমতা আমতা করে বলে, আপনার বাড়ির লোকের ফোন নাম্বার পেলে ভালো হতো। মৃত্যুঞ্জয় বলল, কিন্তু জিজ্ঞেস করলো না বিতস্তা কেন চাইছে। বিতস্তা হসপিটালের রুমের দরজা পর্যন্ত গিয়ে ভেজা চোখে ফিরে তাকালো একবার। মন তীব্র চিৎকারে বলে গেল, মৃত্যুঞ্জয়, কখনো কি ভেবেছিলে আমায় নিয়ে? কখনো কি মন এলোমেলো হয়েছিল আমার জন্য? প্রশ্নগুলো কি শুনতে পেল মৃত্যুঞ্জয়? যদিও পলকে দূরে বসা মৃত্যুঞ্জয় ওর বেড থেকে ওর দিকে তাকালো। গাল ভাঙা, কণ্ঠা বেরোনো চেহারা, দু চোখে প্রজ্বলিত দীপ্তি। হাসলো এক ফালি। বিতস্তা রিসেপশনে বিল মিটিয়ে বাইরে বেরিয়ে এলো। ফর্মে নিজের নামের সঙ্গে রিলেশনে লিখেছে ফ্রেন্ড। বাড়িতে ফোন করে মৃত্যুঞ্জয়ের বাড়ি ফেরার দিনটা বলে দিল। বাইরে ঘন কুয়াশা, রোদ নেই। ধোয়া মোড়া আকাশে সূর্যটা বিকেলের চাঁদের মতো। পৌষের কড়া ঠান্ডা, টেম্পারেচার 11। কিন্তু কি আশ্চর্য, এই ঘোর শীতেও বহু দূর থেকে বিতস্তা শুনতে পাচ্ছিল কোকিলের সুরেলা কণ্ঠের ডাক। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।